Around 1 hour from Bangladesh's capital city Dhaka is Kolakopa village. I am in Kolakopa village and behind me is an old Haveli. Kolakopa village is like any other sleepy village of Bangladesh, save for the fact that it is also the village of forgotten Hindu Havelis. Why do I say forgotten? Forgotten because most of the original inhabitants of this village are no longer here. During the partition and later, when waves of violence, communal violence racked through Bangladesh, they escaped to India. These Havelis now lie forgotten. Some of them are government houses, some of them are taken over by paramilitary force, but for the rest of Bangladesh, this is just another village. Bangladesh's most famous YouTuber Salahuddin Suman and Dr. Abhishek Biswas from Calcutta University, who is also an oral historian, are with me today. Salahuddin, Abhishek, welcome to the print. Salahuddin, প্রথমে তোমার কাছে আসি। তুমি হিন্দু হিস্ট্রিতে ইন্টারেস্ট কি করে জেনারেট করলে? আসলে আমি হিন্দু মুসলিম এই চিন্তা করে আমি কিন্তু এই ইতিহাস অনুসন্ধানে নামিনি। আমি সব কিছুর ঊর্ধ্বে মানুষ হিসেবে দেখছি। আমি একজনকে তাকিয়ে দেখছি মানুষ, তার ধর্ম কী, তার বর্ণ কী, এটা নিয়ে কিন্তু আমার কখনোই কোনো চিন্তা নেই। আমি এই বাংলায়, বলা হয় যে এই বাংলায় আগে হিন্দুদের বসবাস অনেক ছিল, সেই জায়গায় এখন অনেক কমে গেছে। সঙ্গত কারণে আমি যে ইতিহাস অনুসন্ধান করতে যাচ্ছি, বেশি বেশি কিন্তু হিন্দুদের ইতিহাসই আমার কাছে ঘুরে ফিরে আসছে। কারণ আমাদের এখানে তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসেন, তারপর না এখানে মুসলিমদের সংখ্যা, মানুষ মুসলিম হতে শুরু করে বা মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। এর আগে তো এই পুরোটাই তো সেই অর্থে বলা যায় যে হিন্দুদের বসবাসের জায়গায় ছিল। আমি যতদূর পড়াশোনা করে যতদূর জেনেছি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার পরেই এসব জায়গায় মুসলিম আধিপত্য ধীরে ধীরে গড়ে ওঠে। সেই জায়গা থেকে যখন আমি ঘুরছি বিভিন্ন জায়গায়, ঘুরতে ফিরতে আমি মুসলিম ইতিহাস ঐতিহ্য পাচ্ছি না তা না, হয়তো অনেক পুরাতন মসজিদ পাচ্ছি, 400-500 বছরের পুরাতন মসজিদও আমি পেয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে মন্দির পেয়ে যাচ্ছি বেশি। কেন বেশি পাচ্ছি? ওই যে আগে থেকে বসবাস ছিল এখানে বেশি। সেই কারণেই আসলে হয়তো কেউ কেউ প্রশ্ন করছে যে সালাউদ্দিন সুমন একজন মুসলিম, সে কেন এত হিন্দু ইতিহাস তুলে নিয়ে আসছে, কত মন্দির তুলে নিয়ে আসছে, সে কেন মুসলিম ইতিহাস তুলে নিয়ে আসছে না কেন? আসলে বিষয়টা কিন্তু সেরকম কিছু না। আমি একটি মুসলিম ইতিহাস ঐতিহ্য পাশ কাটিয়ে যে আমি একটি হিন্দু ইতিহাস তুলে নিয়ে আসছি, এরকম ঘটনা একটিও ঘটেনি। কারণ আমি তো আগেই বলেছি, আমি কোনো ধর্মের অনুসন্ধানে নামিনি, আমি কোনো ধর্মকে প্রায়োরিটি দিচ্ছি না, কোনো ধর্মের মানুষকে প্রায়োরিটি দিচ্ছি না, আমি শুধুমাত্র মানুষকে প্রায়োরিটি দিচ্ছি। আমি মানুষ বিবেচনায় দেখছি। এখানে এক সময় মানুষ ছিল। আমার পেছনে যে বাড়ি দেখছেন, কোকিল পেয়ারি বাড়ি, এই বাড়ির মানুষজন হয়তো 1947 অথবা তার পরবর্তী সময়ে এখান থেকে চলে গেছে। সেই মানুষগুলো নেই। এত সুন্দর করে একটি বাড়ি এখানে বানানো হয়েছে, নিশ্চয়ই তারা কখনোই ভাবেননি যে এই বাড়ি ছেড়ে তাদেরকে চলে যেতে হবে, কিন্তু তারা চলে গেছেন। আমি যখন এইসব জায়গায় আসি, আমার মনের ভিতরে একটা বিষয়ই কাজ করে, আহা, এই জায়গা ছেড়ে এত সুন্দর করে, এত নকশা করে, এত টাকা পয়সা খরচ করে একটি বাড়ি বানানো হলো, সেই বাড়ি ছেড়ে মানুষগুলো কেন চলে গেল? এই কেনর উত্তরও হয়তো আছে, হয়তো সব উত্তর দিতে পারি, হয়তো সব উত্তর আমি দিতে পারি না। তারপরেও আমি চেষ্টা করি তুলে ধরার জন্য, যেখানে একসময় মানুষ ছিল সেই মানুষগুলো এখানে নাই। কেন নাই এই সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আর যারা জানেন না তারা জানার চেষ্টা করলেই জানতে পারবেন। বিভিন্ন কারণেই তারা বিভিন্ন জায়গায় মানুষ চলে যায়, শুধু এই বাংলাদেশের ক্ষেত্রে না, আরও বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম পরিত্যক্ত আপনি ভবন দেখতে পাবেন, যেখানে একটা সময় মানুষ ছিল, নানান কারণে তারা সেই জায়গা ছেড়ে চলে গেছে। সুমন, তুমি তোমার চ্যানেলের থ্রুতে এই ইতিহাস তুলে ধরছো, কিন্তু তোমার কি মনে হয় যে সরকারের বা কোনো প্রাইভেট সংস্থানের এই বাড়িগুলোকে আরও ভালো করে মেনটেন করা উচিত? কারণ এটা তো তোমাদের বাংলাদেশের ইতিহাসের একটা পার্ট। অবশ্যই। আমি যে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি কলাকোপা গ্রামে, এই গ্রামটিতে যখন আমি প্রথম আসি, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে এখানে আসলাম, আমি এসে হয়তো 2-1 ঘন্টা কাজ করব। এখানে উকিল বাড়ি, জজ বাড়ি আছে, এই দুটো বিল্ডিংয়ের নাম শুনেই, পুরাতন স্থাপনার নাম শুনেই আমি এখানে এসেছিলাম। তারপরে এখানে আমি এসে দেখি একটি দুটি নয়, অজস্র এইরকম প্রাসাদ এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার পরিকল্পনা ছিল, আমার সকালে অফিস ছিল পরের দিন, আমি সাধারণত ডে অফের দিনে কাজ করতাম, যেহেতু আমি সময় টেলিভিশনে কাজ করতাম, চাকরি করতাম রিপোর্টার হিসেবে। তো আমার টার্গেট ছিল এখানে কাজ করে পরের দিন সকালে অফিস করব। কিন্তু আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম। আমার চিফ রিপোর্টারকে ফোন করে বললাম যে আমার ডিউটিটা একটু দুপুর 2টায় দেওয়া হোক, কারণ আমি
আমার মাথায় ছিল এরকম যে আমি পরের দিন সকালেও এখানে 11টা-12টা পর্যন্ত কাজ করব, আর এখান থেকে ঢাকা যেতে যেহেতু 1 ঘন্টা সময় লাগে, আমার 2টা থেকে অফিস হলে তখন আমার জন্য সুবিধা হবে। ওই দিনের জন্য আমাকে 2টা থেকে অফিস দেওয়া হলো। এখানে থাকার মতো ছোটোখাটো একটি হোটেল আছে, সেই হোটেলে আমি থেকে গেলাম রাত। তারপরে পরের দিন সকালে এই গ্রাম ঘুরতে লেগে বুঝলাম যে আমার আসলে ওই দিনের অর্ধেক দিয়েও হবে না। এই গ্রাম ঘুরতে হলে অন্তত 2 দিন ঘুরলে এই গ্রামের সব কিছু আনাচে কানাচে খুব ভালোভাবে ঘুরে দেখা যাবে। আর এখানে এসে যে বাড়িগুলো দেখলাম যে বিশাল বিশাল বাড়ি। এই বাড়িগুলো কোনোটি হয়তো ব্যক্তি মালিকানায় রয়েছে, কোনোটি সরকারের মালিকানায় এখনও রয়েছে, আবার কোনোটি এখানে তো দেখবেন যে আনসার বাহিনীর এখানে একটি দপ্তর করা হয়েছে। আমার মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত যে এরকম সরকারি যে বাহিনীগুলো রয়েছে তাদেরকে অন্য জায়গায় আমাদের দেশে তাদের জায়গা করে দেওয়ার মতো, তাদের বিল্ডিং করে দেওয়ার মতো মনে হয় জায়গার কোনো সরকারের ইচ্ছা থাকলে এটা কোনো অসম্ভব কিছু নয়। কিন্তু দেখুন এখানে পুরাতন একেবারেই এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী, সেই জায়গাগুলোতে অফিস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেখানে মানুষ ঘুরতে পারছেন, এখনও যেতে পারেন পারমিশন নিয়ে, কিন্তু আমার মনে হয় সেইভাবে না রেখে যখন একটা অফিস থাকে কোনো কিছুর, সেখানে মানুষের ঘুরতে যাওয়ারও কিন্তু হেজিটেট ফিল করে বা কী বলে না বলে, অনেক সময় পারমিশন না দিলে হয়তো যেতে পারবে না, বিভিন্ন বিষয় আসলে থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয় এখানে যে ভবনগুলো আছে সবগুলোই সরকারের তত্ত্বাবধানে নেওয়া উচিত, নিয়ে সেইগুলোকে সুন্দরভাবে একেবারে রেনোভেট করা, মানে একেবারে সংস্কার করা উচিত। এমনভাবে সংস্কার করা উচিত, কিছু কিছু ভবনে দেখলাম যাদের ব্যক্তি মালিকানায় রয়েছেন তারা এই আধুনিক সময়ে টাইলস লাগিয়েছেন, গ্রিল লাগিয়েছেন। বাড়ির যে মূল সৌন্দর্য, আমাদের যে ইতিহাসের যে অনুষঙ্গ, সেগুলোকে মুছে দিয়ে সংস্কার করার কোনো মানে হয় না। সংস্কার করতে হবে এর আদি অবকাঠামোকে একেবারে বজায় রেখে। এই ভবনটি দেখুন সংস্কার হয়নি, কিন্তু এখানে কোনো কিছুই এখন পর্যন্ত নষ্ট করা হয়নি, সেই আদি কাঠামোটাই এখন পর্যন্ত আছে। কিন্তু এটা সংস্কার জরুরি। সংস্কার করলে কি হবে, একেবারে যে নকশা আছে সে নকশাই রাখতে হবে, রেখে যদি এই গ্রামটার সব কিছু যদি সুন্দরভাবে সংস্কার করা হয়, আমার মনে হয় এটি একটি বড় পর্যটন স্পট হয়ে উঠবে। আমরা সোনারগাঁর সেই পানাম সিটির কথা জানি, কিন্তু এই কলাকোপার কথা আমরা অনেকেই জানি না। এই গ্রামের কথা যদি জানানো হয়, আমার মনে হয় যে বহির্বিশ্বের অনেক পর্যটক এখানে প্রতিদিন ঘুরতে আসবেন। রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমের কথা তুমি বললে, তুমি যে এই ভিডিওগুলো করো, তুমি কি কোনো থ্রেটের মুখে পড়ো? আসলে এসব কাজ করতে গেলে এইরকম সমস্যা হয়ই। দেখুন, আমি যখন রাম সেতু নিয়ে কাজ করলাম ভারতের, ওইখানে আমি নিজে ইতিহাস তৈরি করি না, ইতিহাসের অনুষঙ্গ যেখানে যা পাই সেটা কুড়িয়ে নিয়ে এসে আমি আমার ডকুমেন্টারিটা তৈরি করি। রাম সেতু তৈরি করতে গিয়ে উইকিপিডিয়া ও গুগলে সার্চ করে দেখলাম রাম সেতুর ইতিহাসের সাথে জুড়ে দেওয়া বা আছে যে এটাকে আদম সেতু হিসাবেও বলা হয়েছে, আমি সেটা উল্লেখ করেছিলাম। এটা উল্লেখ করার পরে দেখা গেল যে হিন্দু ধর্মাবলম্বীরা আমার উপর খুব ক্ষুব্ধ। আমি কেন আদম সেতু বললাম? আমি বারবার বলছি এটা আমার কথা নয়, আমি ইতিহাসের অনুষঙ্গ যেখানে যা পাই সেটাই এখানে অ্যাড করি, তারই অংশ হিসেবে গুগল তারপরে আরও বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আমি এটা অ্যাড করেছি। কিন্তু এটা আমি বলে দেইনি যে এটা আদম সেতুই, আমি বলে দেইনি যে এটা রাম সেতুই। এটা ডিসাইড করবেন যারা মানুষ আছেন, যারা দেখছেন বা ইতিহাসবিদ আছেন, তারা এটা যদি ওই পর্যায়ে যেতে চান সেটা তাদের বিষয়। কিন্তু এক্সিস্টিং যে ইতিহাস আছে, হিস্ট্রি আছে, সেটাই আমি তুলে ধরি। ঠিক একইভাবে আমি যখন মন্দির নিয়ে কাজ করছি, তখন আবার কিছু মুসলিম খুব কড়াভাবে হয়তো সমালোচনা করছেন, কথা দিয়ে অ্যাটাক করছেন, আমি কেন শুধু হিন্দু ধর্মকে প্রমোট করছি, এই ধরনের কথা তারা বলছেন। আসলে এই ধরনের প্রশ্ন আসলে আমি এগুলোকে এড়িয়ে যাই সাধারণত। আমি চিন্তা করি যাদের ইতিহাস বিষয়ে মন রয়েছে, যারা এসব পুরাতন ঐতিহ্য ইতিহাস এগুলো দেখতে ভালোবাসেন, এগুলো সম্পর্কে জানতে ভালোবাসেন, তারা কখনোই এই প্রশ্ন করেন না। কারণ তারাও ওই একই এই মেন্টালিটি। তারা এটা কোন ধর্ম, এটা কোন ধর্মের মানুষ, এটা কাদের স্থাপনা, এই চিন্তার বাইরে এসে যখন তারা শুধুমাত্র একটি ইতিহাস হিসেবে দেখতে চাচ্ছে বা এখানে এই জায়গাটি নিয়ে কী কী কথা প্রচলিত রয়েছে সেই কথাগুলো তারা জানতে চাচ্ছে, তাদেরকে সমৃদ্ধ করতে চাচ্ছে, তারা কিন্তু সেই ধর্মের ঊর্ধ্বে উঠেই চিন্তা করছে এবং তাদের এ নিয়ে কোনো সমস্যা নাই। আর যাদের সমস্যা তাদের বিষয়গুলো আমি পরোয়া করি না। এই কারণেই পরোয়া করি না যে আমি আমার জায়গায় ঠিক আছে, আমি কোনো ধর্মকে প্রমোট করছি না, না মুসলিম না হিন্দু, আমি একজন মানুষ হিসেবে মানুষের রেখে যাওয়া যে প্রত্ন নিদর্শন সেগুলোই আমি মানুষের সামনে তুলে ধরছি। Abhishek, you are an oral historian and you are standing with me today very close to Dhaka in Kolakopa village. When you look at a Haveli like this, when you hear the story of forgotten Hindu Havelis from Shumon, what do you feel? How do you look back at history? Siddip, thank you for asking me this question because I have been researching partition history for the last 7-8 years, and presently I am writing a book also on these issues of Bangladesh.
So I have found this very interesting. Shumon was rightly pointing this out. Most of these people were the zamindar Hindus and businessmen. They were very economically Affluent, they were affluent. So they were very affluent people. And during 1947, the fundamentalism, religious, communal tension, and importantly, not just after 1947, I have met people around Panama Nagar, which is far away from these people in Bangladesh. I have talked to the people, the same scenario. I've come here to the Kolapota, and I'm finding the same history. Most of these people did not leave this place after 1947. They even did so stayed later. there, yeah. So they left this place. Many of these people, I met a priest in a temple in Panama Nagar, Bishwajit Sen, nearly 87 years of age. And he was literally crying when he was talking to me, and he said he has seen everything in front of his eyes. He saw 1964 riot. After 1964 riot, many of these businessmen left because they could understand they can't do business over here for whatever reason. And some people, I have met a person today who said a very interesting thing. That house was owned by a Hindu businessman, and that businessman did not even leave the place when the Mukti Juddha was in full swing, the liberation war as you call in history. That person left the house in 1972, which shows you it's not about one particular year, one particular phase of riot. It's a tension that Waves goes, of communal yes, tension. that's a kind of a wave that you are getting. It's coming intermittently. Now, when I try to look at this history, why did that happen? Why did that happen that after the religious tension, which might have taken place in another part of Bangladesh, made these people, kind of fear-stricken? They decided to leave this place. The reason is possibly this. If you look at the 19th century history, the 20th century's first half history, this place was largely, dominated by the Hindu zamindars, the businessmen. They were culturally superior. You can even get some hearsay, some anecdotal parts that, a Muslim man could not even wear the shoe in front of this affluent Hindu man because they were culturally very superior. Not that they always whipped these people. They did not do this. They used to call them hujur because they were culturally very superior, powerful people. When the table turned, The dynamic changed, Yeah, yeah. the table turned. The history always shows you different layers. And the table turned, and then the majoritarian politics started creeping in. And these same people who were called mlechas, who were called untouchables, who were seemingly made to believe that you were untouchables, these people got this opportunity because they had numbers with them. So they did not possibly even say people that you should leave this place, but they just made them realize it's our turn now. You can leave this place. That's how history changes. And that's not about one particular religion. That's how history behaves. These people often possibly come to this place. I got a very interesting story the last day as I was researching these things. Let me share this story with you. That priest Bishwajit Sen said me, when I said, do you really think these people come back to this place and see these places? Do you find any of their family members? He said something very interesting. He said, some people come, they do not disclose their identity. They just come, they stand in front of their, what do we call, Their ancestral homes. ancestral homes. In Bangla, they call it Purva Purushir Adi Bari, and they stand in front of the ancestral places and look at them. Somebody asks, is this your place? They say, no, just go away, possibly with a heavy heart. These are voices that I have tried to uncover. These are unheard voices. History has been heard, voices have not been heard. Right. Shumon, Abhishek, thank you for talking to the Thank print. you. Thank you. Thank you.